বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাড়ি কেমন একটা পুট 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 শব্দ করতেছে। গাড়ির ব্যাকলাইটটা জ্বলতেছে না। তো একটা কথা বলছি, বেজস, জেফ বেজস, যে বেজস বলছে যে আসলে ফ্রাস্ট্রেশন কাজ করে হয় না, যে আসলে আমি যেন কাজ করতেছি সে কাজ করে আসলে ফ্রাস্ট্রেশন হয় না। ফ্রাস্ট্রেশন হয় কখন? ফ্রাস্ট্রেশন হয় হচ্ছে যেই কাজটা আমার করা উচিত, যখন সেই কাজটা আমি না করি তখনই আসলে ফ্রাস্ট্রেশন হয়। রিসেন্টলি বুঝতেছি যে আসলে একটা কাজ করা উচিত। সো মাথার মধ্যে বারবার তাড়া দিচ্ছে। যখন আসলে ওই সময়টা আসে যে এই সময়টারে কাজে লাগাইতে হবে, তখন আর ওই সময়টারে কাজে লাগাইতে পারি না। যখন ওই সময়টা চলে যায় তখন বুঝতে পারি যে না, আসলে এই সময়টা লস হয়ে গেছে। বাট কিছু করার নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ একটু তারার মধ্যে আছি, একটু অস্থিরতার মধ্যে আছি, যে আসলে অনেক কিছু চাচ্ছি লাইফে চেঞ্জ করার জন্য। কিছু হচ্ছে, কিছু হচ্ছে না। কিছু চেঞ্জ করার জন্য আরো পরিশ্রম করতে হবে, করবো ইনশাল্লাহ। কারণ এর বিকল্প আমার হাতে আর কিছু নাই। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ থাকার তৌফিক দান করুক, পরিশ্রম করার মতন মন মানসিকতা তৈরি করে দেখ, এটাই আল্লাহর কাছে চাচ্ছি। আমাদের সব পরিশ্রম বৃথা যদি আসলে এই সুযোগটা কাজে না লাগাইতে পারি। অবশ্য আল্লাহ তাআলা আমাদের ছেড়ে ভালো জানে। আল্লাহ তাআলা বলছে যে পরিশ্রম করো, ফলাফলের জন্য আমার উপর নির্ভর করো, সফল হলে শুকরিয়া আদায় করো, বিফল হলে সবুর করো। প্রথম যে কথাটা হচ্ছে পরিশ্রম করো, চেষ্টা করো। এটাকে আমি করতেছি কিনা, আসলে আমি যদি আমারে কনসিডার করি যে আমি আসলে কত পার্সেন্ট এফোর্ট দিছি আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য, তাহলে আমি বলবো 10%। 10% চেষ্টাও আমি করি নাই আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাহলে আমি কিভাবে আশা করি যে আমি আসলে কোনো কিছু পাবো? এটা পাইতে গেলে তো এটা যে পরিমাণ আউটপুট দেওয়ার কথা সেটা তো দিতে হবে, তাই না? আমি খলিল, আমি নিজেই স্যাটিসফাইড না। আহ, আমি আমার যে পরিশ্রম, চেষ্টা, এটাতে আমি নিজেই সন্তুষ্ট না, আলহামদুলিল্লাহ। আসলে তাহলে আমি কিভাবে আশা করি? আরেকটা কথা বলছিলাম যে আসলে আহ, কিছু লোক আছে যারা অনেক পরিশ্রম করে, অনেক, এবং চিন্তা করে যে হয়তো আমি সফল হব না। এটা হলো এক ধরনের। আরেক ধরনের আছে যে তারা সামান্য পরিশ্রম করে বা করলোই না, খুব টানাটানি না, হয়তো 5% পরিশ্রম করলো বা ম্যাক্সিমাম 10% পরিশ্রম করলো, এবং তারা মনে করতেছে যে আমরা হয়তো সুযোগ পেয়ে যাব।
এটা কারণ দুইটা। এটা কারণ হচ্ছে এক, যাদের পরিশ্রম তারা করেই নাই কখনো। আসলে পরিশ্রম যখন কেউ না করে বা চেষ্টা যখন কেউ না করে, তখন আস্তে আস্তে তো সে ওই চেষ্টা থেকে অনেক দূরে সরে যায়। তো যখন সে পরিশ্রম করে, তখন তার কাছে ওই 5% বা 10% পরিশ্রম অনেক মনে হয়, এবং সে চেষ্টা মনে করে যে হ্যাঁ আমি হয়তো সুযোগ পাবো, বাট আলটিমেটলি সে পায় না। পসিবলও না, কারণ 5% পরিশ্রমে কি আর 10%-এর ফলাফল পাওয়া যায়? পাওয়ার কথা না। যা হোক, আলহামদুলিল্লাহ। সো সময় খুবই কম। সময় এবং সুযোগ সব সময় থাকে না। আসলে সুযোগ অনেক অনেক গুরুত্বপূর্ণ। সুযোগ পাওয়া, এই সুযোগটাকে কাজে লাগানো, এটা অনেক গুরুত্বপূর্ণ। লাইফে অনেক মানুষ আছে তারা সুযোগ পায় না, তারা পরিশ্রম করে পরিস্থিতির অনুকূলে যায় সুযোগ তৈরি করে, এবং তারা সেটা কাজে লাগায়। আর আমরা যারা সুযোগ পাইতেছি, সুযোগ হেলায় হারাইতেছি। মানে সুযোগ আমাদের কাছে একটা মজার বিষয়। মানে ধরো, গাজার কথা যদি আমি চিন্তা করি, গাজা একবেলা খাবার, অনেক কিছু তাদের জন্য। তারা প্রত্যেকটা নিয়ত খাবারের কষ্টে আছে, মৃত্যুর ঝুঁকিতে আছে। তো তাদের একবেলা খাবারের যে যে পরিমাণ এফোর্ট তারা দেয়, আমরা তো তার কিছুই দেই না। তো তাদের কাছে একবেলা খাবার হচ্ছে জীবন মরণের ইস্যু। আর আমার আপনার কাছে একবেলা খাবারের দাম 100 টাকা, 120 টাকা। সো আসলে তাদের ওই একবেলা খাবার পাইতে তারা মরতে রাজি আছে। বাট আমি কি করতে রাজি আছি? কিছুই না। এরকম হাঙ্গরি থাকতে হবে লাইফে, কোনো কিছু পাওয়ার জন্য। ওই ধরনের স্পৃহা থাকতে হবে যে হ্যাঁ আমি কিছু করবো, তাহলেই তো সম্ভব। নাহলে কি সম্ভব? লাইফটাকে আমরা ইজি ভাবে নিচ্ছি। লাইফ ইজ নট এ গেম, ইটস এ টুর্নামেন্ট। Those who prepare themselves for this tournament, work hard, consistently, can live. না, বলবে তো সবাই যে যে মনে করো সোফায় ঘুমায় আছে সেও মরবে, যে হার্ডওয়ার্ক করতেছে, পরিশ্রম করতেছে, সেও মরবে। পার্থক্য হচ্ছে যে তার জীবন দশায় কে কি অর্জন করলো। Because this is one time opportunity, you know, nobody will get the second chance.
and now we are wasting our opportunities. That is really bad thing. যাই হোক, আল্লাহ তাআলা মাফ করুক। আলহামদুলিল্লাহ, আজকে অনেক সুন্দর আকাশ। আকাশে মেঘ, মেঘের পিছনে সূর্য উঁকি দিতেছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা সুস্থ রাখছে, সুস্থভাবে চিন্তা করার ক্ষমতা দিচ্ছে, পরিশ্রম করার জন্য। আর কি করবে আল্লাহ তাআলা? দুই বেলা অন্যের ব্যবস্থা করে দিছে, খাবারের ব্যবস্থা করে দিছে। মা এখনো বেঁচে আছে। তারপরেও যদি কিছু করতে না পারি, সেটার জন্য দায়ী কে? সেটার জন্য দায়ী আমি নিজে। কারণ সুযোগ যদি কাজে না লাগাইতে পারি, সেটার দায় তো আর আল্লাহ তাআলা নেবে না। না, আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিছে কাজ করার জন্য, পরিশ্রম করার জন্য, সব দিয়ে দিছে। এখন আমি যদি না করি কোনো কিছু, একটা দায় কে নিবে? আমি খুলে নিব। যদি আখেরাতে জিজ্ঞাসা করে যে তুমি কেন সফল হও নাই, তোমার তো সব কিছু দিছি, তোমারে বুদ্ধি দিছি, সুস্থভাবে বানাইছি, সুযোগ দিছি, তারপরেও তুমি সফল হও নাই। কত প্রতিবন্ধী মানুষ, যার অনেক প্রতিবন্ধকতা ছিল, সেও সফল হয়েছে। কি বলবো? কিছু বলার নাই। সো কি বলবো তখন? হ্যাঁ, আল্লাহ মাফ করো। এই সময়টা এই রাস্তাটা জ্যাম থাকবে, কারণ হচ্ছে এইখানে এই রাস্তাটা হচ্ছে হেমায়তপুর যাওয়ার যে মেইন রোডটা আছে, ওইটার স্কিপ করার একটা রাস্তা। এটা মহল্লার ভিতর দিয়ে একটা রাস্তা। আর ওই রাস্তাটা যেহেতু প্রায় সময় ভাঙাচোরা থাকে, প্লাস প্রচণ্ড জ্যাম থাকে, সবাই এই রাস্তাটা ইউজ করে। এখন এই রাস্তাটা ইউজ করাতে সমস্যা কি হয়েছে, যে রাস্তাটা তো হচ্ছে সিঙ্গেল লেনের রাস্তা। এখন এর মধ্যে অনেক বড় বড় গাড়ি ঢোকে, যার কারণে দেখা যায় আর যাওয়াটাই কষ্ট হয়ে যায়। প্লাস হেমায়তপুরের এইখানে, মানে হেমায়তপুর যে ব্রিজ আছে, ব্রিজের ওইখানে 2-3টা গার্মেন্টস আছে, এবং গার্মেন্টসের যে লোকজনগুলা, এগুলা ম্যাক্সিমামই এই দিকে থাকে। এবং 7:30 থেকে 8টার মধ্যে এই জায়গাটা থেকে প্রচণ্ড গাড়ি ঘোড়া যায়,
আর ভালো রকম একটা জ্যাম ক্রিয়েট হয় এখানে। তারপরেও সুবিধা হইতেছে যে ওই রাস্তাটা যেই পরিমাণ ভাঙাচোরা, প্লাস হচ্ছে যাওয়া যায় না ইজিলি আর কি। তো আসলে সেইটা যদি আমি তুলনা করি, সেই হিসাবে এটা ভালো। বৃষ্টি হওয়াতে যে এইখান থেকে পুরো রাস্তাটা ডুবে ছিল, আর এখানে একটা মাছের পুকুর আছে, মাছ চাষ করে। তো এই রাস্তাটা পুরাটা ডুবে থাকার কারণে মানে তারপরেও যাই তো গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়ার প্রেশারে রাস্তাটা পাহাড় হয়ে গেছে, মানে পাহাড়ের মতন এবড়ো থেবড়ো, উঁচা নিচা। কিন্তু একটা জিনিস ভালো যে আসলে ব্লকগুলো ভাঙে নাই। নর্মালি রাস্তা হইলে কি হইতো, রাস্তা হইলে পানির স্রোতে রাস্তাটা কি বলে ধুয়ে যায়, তো যত পিচ ঢালা রাস্তাই হোক ধুয়ে যায়, ইভেন সিমেন্টের রাস্তাও ধুয়ে যায়। বাট এইখানে যেটা হয়েছে যে পিচ ঢালা রাস্তা না হওয়ার কারণে ব্লকগুলো আছে, বাট ব্লকগুলো একটু সরে গেছে, অথবা ব্লকের নিচ থেকে যে মাটিটা সরে গেছে সেই মাটিটা হচ্ছে মানে ওইখানে ব্লকটা দাঁড়িয়ে গেছে। বাট তারপরেও আরামে যাওয়া যায়, একটু কষ্ট হয় বাট যাওয়া তো যাচ্ছে, এটা হলো বড় জিনিস। যাই হোক, এখন আমার এই রাস্তায় ইউটার্ন করে আসতে হবে, কারণ আমি মাথায় যাই আমারে তো কাহিনী করতে ভালো লাগে না। দরকার হলে আমি 1 কিলো ঘুরে যাব, বাট আমি আসলে ক্যাজাল যাচ্ছি না। শর্টকাট লাইফে শর্ট টাইম আপনাকে একটা সুযোগ দিবে, বাট লং টার্মে এটার এফেক্ট মারাত্মক। কেন, যখন আপনার এই অভ্যাস হয়ে যাবে তখন আপনি অনেক জায়গায় বিপদে পড়তে হবে। সো বেটার শর্ট টার্ম অ্যাভয়েড করা। যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে যে তুই কেন লাইফে সফল হস নাই, তোরা তো সময় দিছি, মেধা দিছি, বুদ্ধি দিছি, সুযোগ দিছি, সামর্থ্য দিছি, আর কি দেব? ব্রিজ তো না, এটা হচ্ছে ক্রসিং। সো এই রাস্তাটা ম্যাক্সিমাম সময় জ্যাম থাকে। এবং খালি জ্যাম না, এটা ভয়াবহ রকমের। কারণ হচ্ছে এই যে সামনের গাড়িটা, এটা দাঁড়ায় আছে, অর্ধেক দুইটা দাঁড়ায় আছে। এই সকল গাড়িগুলোর জন্যই সমস্যাটা ক্রিয়েট হয়। কারণ এটা ব্রিজে ডিভাইডারে, মানে রোড ডিভাইডারে ঢোকার সময় প্রথম রাস্তাটা এটা, মানে এখানে যখন একটা গাড়ি উঠা দাঁড়ায় থাকে তখন আরেকটা গাড়ি যাওয়ার মতন রাস্তা থাকে না। আর এই জায়গাটা যেই পরিমাণ গাড়ির চাপ থাকে, পুরা ঢাকা শহরের যত গাড়ি সব এই রাস্তা দিয়ে যায়, সারা বাংলাদেশ থেকে যত গাড়ি আসে, এমনি গাড়ি যেগুলো যে ঢুকবে সে রাস্তাটা তো থাকতে হবে, তাই না?
গাড়িগুলো যাবে কোন দিক দিয়ে। যাই হোক, আল্লাহ মাফ করুক। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। সেদিন একটা মজার ঘটনা ঘটছে। সেদিন আমি উল্টা দিকে ইউটার্ন নিচ্ছি, নিয়ে যখন জাস্ট রাস্তা উঠমু, তখন এক সার্জন আসলো। সার্জন না, হ্যাঁ সার্জন। সে আসলো, আইসা গাড়ি থামাইতে বললো। তো বললো কাগজপত্র দেখি। এর সাথে আরো 2-3 জন ট্রাফিক ছিল, আলাদা পুলিশ ছিল। তো কাগজপত্র যখন বললাম যে সব ঠিক আছে, তখন বললো ঠিক থাকলে ছেড়ে দিব। তো পরে আমি গাড়ি চাপাইলাম এবং কাগজপত্র দিলাম। তো সে আমার কাগজপত্র নিল এবং সে বলতেছে গাড়ি চাপান, কি কেস নিবেন? 3,000 টাকার কেস নিবেন নাকি 1,000 টাকার রেখার বিল দিবেন? তখন আমি বললাম যে ভাই, আপনি তো বলছিলেন যে কাগজপত্র ঠিক তাহলে ছেড়ে দিবেন। তখন সে আমারে বলল, আমরা তো এই ধরনের মিশা কথা সারাদিন বলি। তো পরে 3,000 টাকার কেস না নিয়ে 1,000 টাকার ক্যাশ নগদ রেখার বিল দিয়া চলে আসলাম। তো এই হলো অবস্থা। তো অভিজ্ঞতা হইতেছে যে লাইফে কোনোদিন ট্রাফিক সার্জনদের বিশ্বাস করা যাবে না, অ্যাটলিস্ট গাড়ির কাগজপত্রের ক্ষেত্রে তো নাই। আমি হচ্ছে আমিন বাজারের এখানে আছি। আমিন বাজারের রাস্তাটা অনেক বড় হয়েছে, প্রায় 6 লেন। ওর পাশে 3 লেন, এ পাশে 3 লেন। আর এটা হচ্ছে গাবতলীতে ওঠার রাস্তা। আলহামদুলিল্লাহ, এটা হওয়ার ফলে গাবতলী ব্রিজ প্লাস গাবতলীর ওই পাশে পুরো রাস্তাটা জ্যাম আর নাই। ভালো, এটা অনেক ভালো। আর আমি যখন ব্যাক করি, অফিস থেকে ব্যাক করি, তখন আমার কাছে মনে হয় আমি গাবতলী ব্রিজ পার হইলে আমার কাছে আর খুব বেশি সময় লাগবে না বাসায় যেতে। আলহামদুলিল্লাহ। এটা কিসের গাড়ি এরা ভালো জানে, আমি জানি না। মাছের গাড়ি হইতে পারে, কেমিক্যাল হইতে পারে, কত কিছু যে আছে। গাবতলী ব্রিজ পার হইলাম। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জ্যামটা হয়তো নাও পাইতে পারি, দেখি যদি আল্লাহ তাআলা
জ্যামটা স্কিপ করতে পারছি। 2-3 মিনিট সেভ হলো এখানে। আসলে মানুষ তো অভাব নাই, বাস সবাই যার যার চাকরিতে যাইতেছে। সো আসলে এইভাবে বলা কঠিন যে সবারই তারা। সমস্যাটা হইতেছে সবাই একসাথে বের হওয়ার কারণে এই সমস্যাটা। এই মানে স্কুল টাইম, অফিস টাইম, বিজনেস টাইম, যে যখন বেরোতে চায় সবাই এই সময় বেরোবে। মানে 8টা থেকে 9টা হইতেছে সবার কাজের সময়। যদি অফিস টাইমটা আরও মানে 2 ঘন্টা আগায় দিত, যে 6টা, মানুষ 5টা থেকে বাইরে যেত বা 5:30টায় বেরিয়ে যেত, তাহলে আমার মনে হয় সকাল সকালে মানুষ উঠতে পারতো। প্লাস হচ্ছে ভোরের দিকে যখন থাকে তখন জ্যামটা একটু কম হইতো। সেক্টর ভাগ করা থাকে, আসলে এই সেক্টর এই পর্যন্ত, ওই সেক্টর এই পর্যন্ত। যেমন ব্যাংক দেখে যে 4টার পরে বন্ধ করে দেয়, এরা কিন্তু ভিতরে আরও 5টা 6টা বা 7টা পর্যন্ত কাজ করে। কিন্তু 10টা থেকে 4টা পর্যন্ত যদি ব্যাংক ভিতরে বন্ধ করে দেয় তাহলে সমস্যা করা হয় যে যারা 4টার পরে কোনো কাজ ব্যাংকে করতে চাইতেছে বা গেছে, সেক্ষেত্রে আমার মনে হয় যদি অফিস টাইমটা আরও 1 ঘন্টা বা 2 ঘন্টা আগায় দেয়, যেমন 7টা, সবাই যাবে হচ্ছে 6টার মধ্যে, 7টার মধ্যে পৌঁছে গেল। 7টা থেকে ধরো 3টা বা 4টা, 9টা থেকে যদি 6টা হয় তাহলে 8টা থেকে 5টা, তাহলে 7টা থেকে 4টা, 4টা পর্যন্ত হইলো। ব্যাংক যদি 4টা পরে বন্ধ করে দেয়, বেশিরভাগ প্রতিষ্ঠানের ব্যাংকের সাথে কাজ থাকে। সো এরা যদি 4টার মধ্যেই দেখা যায় যদি এদের কাজ হয়ে যায়, তাহলে পুরো ব্যাংকিং আওয়ারটাই তারা পাইতেছে। এরা তো নিশ্চিত চোর। এর চেহারা চুরা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা চোর হবে, কারণ কোনো ভালো মানুষ কারণ এই রাস্তায় রিক্সা ঢুকে না, ও ঢুকাইছে। যেহেতু আসলে ও নেশাখোর, ওর আসলে, কিন্তু এই অটো রিক্সার যোগে ও ম্যানুয়াল রিক্সা কই পায়। যাই হোক, আল্লাহ মাফ করুক, কারণ মানুষের না জানি না মানুষের সম্পর্কে কমেন্টস করা ঠিক না। আসলে আমি তো জানি না আসলে চেহারা আসলে দেখে আমার কাছে মনে হচ্ছে চোর। আল্লাহ মাফ করুক। এখন বড় লোকের দাড়ি, আসলে শালার গাড়ির অভাব। পাবলিক ট্রান্সপোর্ট কয়টা আর প্রাইভেট ট্রান্সপোর্ট কয়টা? মানুষের যদি যারা মধ্যবিত্ত, তাদের যদি বাইকগুলো না থাকতো তাহলে আসলে তারা আসলে বিপদে পড়তো। এটা হচ্ছে সাপ্রি বাইক। সো মাঝে মাঝে ঝামেলায় পড়ে যায় আসলে, যে কার গাড়ির শব্দ আসার সময় এক বাসে কটর 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 করতেছিল, তখন তো থামাই আবার দেখলাম যে আসলে কটর কটরটা হচ্ছে কই থেকে। এখন আর এক ভাই কসকস 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 করতেছিল, আসলে বোঝা কঠিন হয়ে গেছে এখন যে সেটাই। এই জায়গায়
সবসময় জ্যাম পড়ে, সো হওয়ার কিছু নাই, স্বাভাবিক। জ্যামটাকে স্বাভাবিক মনে করতে হবে। যারা ঢাকা শহর থাকে, অফিস টাইমে যাতায়াত করে, তাদের জন্য জ্যাম কিছু না, জ্যাম একটা রেগুলার বিষয়। সো তুমি কিছু মনে করা যাবে না, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার মধ্যে তো আসলে বেগুনের অভাব নাই, সো আমি নতুন করে আর বেগুন অ্যাড করতে চাই না লাইফে। কম্পিউটার চেঞ্জ করবো, কারণ এই ফগের ঝামেলাটা কিন্তু আমি আগে পাইনি, এখন হয়েছে, তাই তো? সো আসলে যখন তারা বানাইছে, তখন তো তারা সেভাবেই বানাইছে।